আমার একটা প্রশ্ন আছে ভাইয়া। সেটা হলো যে আমার কাছে মাঝে, মাঝে মনে হয় যে এই যে ইউনিভার্সটা বা এই যে আমরা যা এক্সিস্টেন্স টা আছে এটা অনেক বেশি আমার কাছে মনে হয় অর্গানাইজড। অনেক বেশি অ্যারেঞ্জড। তো এইটা তো মানে আ এত অর্গানাইজড এবং অ্যারেঞ্জড কিভাবে হলো উইথআউট এনি ক্রিয়েটর? এটাই আমার কোয়েশ্চেন। ইস ইট আচ্ছা, পসিবল যে আচ্ছা ভাই, বাই চান্স ভাই, বলেন। আপনি একটু আমাদেরকে বলেন তো যে আপনার জন্ম যদি এমন জায়গায় হতো, মনে করেন একটা গহীন জঙ্গলে মানুষরা যখন বসবাস করত, সেই সময়ে যদি আপনার জন্ম হতো, তাহলে তো আপনার বেঁচে থাকার সম্ভাবনাটা কমে যেত, তাই না? রাইট? বা এরকমও তো হয় যে বাচ্চা যখন জন্ম হয় তখন যে মানে যেই জায়গাটা থেকে বের হয়, আ বা আ অনেকগুলা স্পার্ম তো গিয়ে মিলিত হয়। তার ভিতরে একটা রাইট, স্পার্ম গিয়ে জায়গা মতো পড়তে পারে। আপনি হচ্ছেন সেই মানে স্পার্মটা যেটা হচ্ছে অনেকগুলা স্পার্মের সাথে ফাইট করে ওই পর্যন্ত পৌঁছেছিলেন। বাদ বাকিগুলা তো পৌঁছাইতে পারে নাই, তাই না? জি, প্রাচীনকালে যেই ব পৃথিবী ছিল সেখানে আদিম জীবনে অনেক মানুষই তো মারা যেত। তাদের মৃত্যু হারটা মানে মারা মারা যাওয়ার সম্ভাবনা, প্রাকৃতিক কারণে মারা যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ছিল। বর্তমানে প্রাকৃতিক বিভিন্ন কারণে রোগ-শোকে মারা যাওয়ার সম্ভাবনাটা একটু কমে গেছে। আগের থেকে তো কমে গেছে অনেক, তাই না? রাইট, আচ্ছা, এখন যদি এরকম একটা জিনিস চিন্তা করেন যে আ একটা রা গ্রামের রাস্তা দিয়ে একটা ট্রাক যাচ্ছে। সেই ট্রাকটা অনেক ভারী। তো যাওয়ার সময় একটু অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার কারণে মানে মাটিতে বড় একটা গর্ত তৈরি হইছে। আ বড় একটা গর্ত তৈরি হওয়ার পরে ট্রাকটা আবার উঠে চলে গেছে। তখন কয়েকদিন পরে বৃষ্টি হইছে। বৃষ্টি হওয়ার পর সেই ভরাট জায়গাটা, গর্তটা পানিতে পরিপূর্ণ হয়ে গেছে এবং কাদা, কাদা পানি হয়ে গেছে। কাদা, কাদা পানি হয়ে গেলে যেই জিনিসটা হয় যে শ্যাওলা-টেওলা জন্মায়, শ্যাওলা-টেওলা জন্মাইছে। তারপর ছোট, ছোট পোকামাকড় সেখানে আসা শুরু করছে, বাসা বাঁধা শুরু করছে এবং সেই মানে ডোবাতে পরিণত হইছে একটা। সেই ডোবাটাতে কয়েকটা ব্যাঙও আইসা বসবাস করা শুরু করছে। এবং তারা কয়েক প্রজন্ম ধরে সেখানে বসবাস করে, যেহেতু এই জায়গাটা ভালো পাইছে, কাদা পানি, সেখানে তারা সারভাইভ করতে পারছে ভালো। অনেক ব্যাঙ মারা গেছে। আ অনেকে আ অনেক ব্যাঙ আবার মাটিতে উঠে লাফালাফি করতেছিল। তখন পাশ দিয়ে ট্রাক গেছে। ট্রাকের টায়ারের নিচে পিষ্ট হয়ে অনেক ব্যাঙ মারাও গেছে। আবার অনেক পোকামাকড় আইসা টিকতে চাইছিল এখানে, তারা টিকতে পারে নাই। কিছু পোকাকে ব্যাঙেরা খাইয়া ফেলছে, কিছু পোকা এইভাবে মরছে, কিছু পোকা সেইভাবে মরছে। নানাভাবে অন্যান্য পোকা মইরা-টইরা বাদবাকি কিছু পোকা রয়ে গেছে। যারা ওই পরিবেশের সাথে পারফেক্টলি ম্যাচ করতে পারছে, তারা সারভাইভ করতে পারছে সেই জায়গাটাতে। ওইখানে কিছু মাছেরও আ মা থাকা থাকতে পারত। কিন্তু মাছগুলা সেখানে ছোট জায়গা তো, সেখানে বেশি সারভাইভ করতে পারবে না। এজন্য মাছের ওইখানে থাকার কোনো সম্ভাবনা নাই। কিন্তু ছোট, ছোট পোকামাকড় আছে। এখন একদিন বৃষ্টি হইতেছে, তো একটা ব্যাঙ উপরে উঠে আকাশের দিকে তাকায় ভাবতেছে যে, এই যে কত সুন্দর একটা গোল গর্ত, কত সুন্দর কাদাওয়ালা পানি, কত সুন্দর শ্যাওলা, কত সুন্দর ছোট, ছোট পোকামাকড় যেগুলো আমরা খেয়ে বেঁচে থাকি। কত ওয়েল অর্গানাইজড এই পৃথিবী। আমার জন্যই নিশ্চয়ই কেউ না কেউ এই গর্তটা সৃষ্টি করছে। সৃষ্টি করে আ আমাকে আ আমার উপযোগী করে, আমার থাকার উপযোগী করে, যেই পানিটা একদম পরিষ্কার পানি হইলে আমি থাকতে পারতাম না, বা এক্কেবারে নোংরা পানি, দূষিত পানি হইলেও আমি থাকতে পারতাম না। যেই পানিটা আমার জন্য দরকার, একদম এক্সাক্টলি সেই পানিটাই না এই গর্তের ভিতরে ছেড়ে দিছে। এবং আরো কত চমৎকার দেখো, যে এই পোকামাকড়গুলাকে আইনা এখানে ছাড়ছে, শ্যাওলাগুলাকে এখানে এনে ছাড়ছে। যেগুলো আমি খাই সেই শ্যাওলাগুলাকে আইনা ছাড়ছে। যেই পোকা আমি খাই সেই পোকাগুলাকে আইনা এখানে ছাড়ছে। ওয়াও! কত ওয়েল অর্গানাইজড ভাবে আমার জন্য সবকিছু প্রস্তুত করে রাখা হয়েছে। ওয়াও! কি চমৎকার অর্গানাইজড, কি চমৎকার ডিজাইন। আমার জন্য। শুধুমাত্র আমার জন্য দেখো এই আকাশ, কত বড় আকাশ। এই আকাশটাও আমার জন্য। দেখো রাতের মানে আমি রাতের বেলা একটু ঘুমাই, তখন আর সূর্য ওঠে না। দেখো মানে কি চমৎকার! আমার জন্য সূর্য উঠতেছে না। হুম?
এইভাবে তো ওই ব্যাংকটা চিন্তা করতে পারে, তাই না? এই ব্যাংকটার তো এইভাবে চিন্তা করার একটা স্কোপ আছে নাকি? ইয়েস। কিন্তু তার এই চিন্তাটা কি আ আপনার কাছে কি মনে হচ্ছে? তার এই চিন্তাটা কি তার একটা সে যে একটা কুয়ার ব্যাঙ হিসেবে সে এই জিনিসটা চিন্তা করতেছে যে সূর্যটা তার জন্য তার আ ঘুমানোর টাইম দেইখা উঠতেছে আবার নামতেছে। এইটা তো আসলে মানে যৌক্তিক না, তাই না? সূর্যের তো খায়া-দায়া কাম নাই যে ওই কোথাকার কোন মানে বাংলাদেশের কোন গ্রামের সিপাসাপার একটা গ্রামের ক্ষেতের একটা ব্যাঙ, সে কখন ঘুমাইতেছে আর কখন উঠতেছে এইজন্য আমি উঠবো, এইজন্য আমি নামবো। এর আসলে ব্যাঙটা ওই সূর্যের উপরে ভিত্তি করে নিজের রুটিনটা তৈরি করছে। ব্যাঙটা রাইট, রাইট। সারভাইভ করতে পারছে। এইজন্য ব্যাঙটা এই জিনিসটা ভাবতে পারছে। এই ব্যাঙটার আদি পূর্বপুরুষ যারা ছিল, কিছু প্রজন্মের আগের পুরুষ যারা ছিল, তাদের ভিতরে অনেক ব্যাঙ মারা পড়ছে। অনেক ব্যাঙ হারায় গেছে। তাদের আর এই চিন্তা করার স্কোপটা আসে নাই। শুধুমাত্র এই ব্যাঙটার সেই স্কোপটা আসছে এই জিনিসটা চিন্তা করার যে কত ওয়েল অর্গানাইজড ভাবে সেই ব্যাঙের জন্য গর্ত খোঁড়া হইছে। পানি দেয়া হইছে, শ্যাওলা দিছে, পোকামাকড় দেয়া হইছে। আসলে তো এই জিনিসগুলার একটাও সত্য না। আসল সত্য হচ্ছে ঘটনাক্রমে কোনো একটা ট্রাকের একটা দুর্ঘটনার কারণে এই গর্তটা তৈরি হয়েছে। তারপর স্বাভাবিক নিয়মে বৃষ্টি পড়ছে। বৃষ্টির পানি এসে যে প প প্যাচ কাদা জমা হইছে। সেই প্যাক কাদাতে যেহেতু শ্যাওলা জন্মায়, শ্যাওলা জন্মাইছে। প্রত্যেকটা জিনিস প্রাকৃতিক নিয়মে ঘটছে। কিন্তু সেই ব্যাঙটা ভাবতেছে, ব্যাঙটা অবশ্যই এটা ভাবতে পারে। তার যে যতটুকু জ্ঞান, সেই জ্ঞান দিয়ে সে ভাবতে পারে যে সবকিছু তার জন্য ওয়েল অর্গানাইজড ভাবে তৈরি করা হয়েছে। কিন্তু আসলে জিনিসটা সত্য না। কারণ আমরা যদি এর হিস্ট্রিটা দেখি, হিস্ট্রিটা দেখলে আমরা বুঝবো যে এইটা ওই ব্যাঙটা যেন সারভাইভ করে এইজন্য সবকিছু কেউ ডিজাইন করে বানাইছে এরকম কিছু হয় নাই। ঘটনা এইভাবে ঘটে নাই। এই ঘটনাগুলা ছিল একটা আরেকটার প্রতিক্রিয়া। একটা ঘটনার পরে আরেকটা ঘটনাও ঘটছে। সেই কারণে এই ব্যাঙটা আসছে। আর যদি সেই ঘটনাগুলা না ঘটতো, কোনো একটা ইনসিডেন্ট যদি হইতো, ট্রাকটা ঐদিন অ্যাক্সিডেন্টই করে নাই। এরকম যদি হইতো তাইলে সেই ব্যাঙটার উদ্ভবই ঘটতো না সেখানে। সেই ব্যাঙটার জন্মই হইতো না সেখানে। তার অনেক আদি পূর্বপুরুষ হয়তো না খায়া সেই ব্যাঙগুলা মরে যাইত। এই জিনিসটা চিন্তা করার মতো স্কোপ সেই ব্যাঙটার তৈরিই হইতো না। যে আমার জন্য কত সুন্দর ওয়েল অর্গানাইজড কত সাজায় গুছায় আমার জন্য এই প্যাক কাদা বানাইছে। হুম? আসলে তার জন্য কেউ প্যাক কাদা বানাইছে এটার কোনো প্রমাণ নাই। এবং আমরা যদি হিস্ট্রি এই মানে ডোবাটার হিস্ট্রিটা আমরা যদি এনালাইসিস করি তাহলে দেখি যে তার জন্য যে স্পেশালি কেউ এই মানে শুধুমাত্র ব্যাঙের জন্য স্পেশালি কেউ এই ডোবাটা বানাইছে এইরকম চিন্তা করাটাও একটা অযৌক্তিক চিন্তা। এই কারণে আমি মনে করি না হ্যাঁ, আপনি যে যখন মানে এই জিনিসটা চিন্তা করতেছেন, আপনি এমন একটা মানে গ্রহে জন্ম নিচ্ছেন যেই গ্রহটা সারভাইভ করছে। এই রকমের অসংখ্য গ্রহ তৈরি হয়েছিল সেগুলোর ভিতরে অনেকগুলা গ্রহই সারভাইভ করতে পারে নাই। অনেকগুলা গ্রহে প্রাণের উদ্ভব ঘটে নাই। অনেকগুলা গ্রহে আম আ গাছপালা জন্মায় নাই। অনেকগুলা গ্রহে পানি তৈরি হয়নি। সেই জায়গায় আপনি আপনার এই জিনিসটা চিন্তা করার মতো স্কোপই তৈরি হয় নাই। এই গ্রহটাতে এই ঘটনাগুলা ঘটছে। এই ঘটনাগুলা ঘটার কারণে আপনার কাছে এই জিনিসটা মনে হওয়াটা হইতে পারে। আপনার কাছে এই ঘটনাটা মনে হইতে পারে যে আপনার জন্য স্পেশালি কেউ এই জিনিসগুলা বানাইছে। এই জিনিসগুলা ডিজাইন করছে। এটা আপনার কাছে মনে হইতে পারে। আপনার মনে হওয়াটা যে আ একদম খুব খারাপ কিছু সেটা আমি বলতেছি না। আপনার মনে হওয়ার কিছু উপকরণ আমাদের প্রকৃতিতে আছে আসলে। যেমন আমরা দেখতে পাই যে আ এই যে মানে সূর্যটা মানে এই পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরতেছে। যদি এমনও তো হইতে পারত আরেকটা গ্রহের সাথে ধাক্কা খাইলো। ধাক্কা খেয়ে তো ধ্বংস হয়ে যেত। কিন্তু ধ্বংস হচ্ছে না। আমরা তো বাইচা আছি। এই জিনিসটা আপনার কাছে আপনাকে এই বুঝটা হয়তো দিতে পারে যে আপনার জন্য কেউ আ এমনভাবে ডিজাইন করছে যেন অন্য গ্রহগুলা পৃথিবীর সাথে ধাক্কা খাইতেছে না। এটা আপনার কাছে আপনার জন্য ভাবা হয়তো কিছু ক্ষেত্রে আপনার পক্ষে হওয়া সম্ভব। কিন্তু এটা তো যৌক্তিক কোনো চিন্তা না। যখন আপনি ফুল জিনিসটা এনালাইসিস করবেন তখন আপনি দেখবেন এই চিন্তাটা যৌক্তিক না। আমাদের সাথে ইকবাল ভাই আসছে। ইকবাল ভাই আপনি কি একটু কথা বলবেন? হ্যাঁ, আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ। এই তো ভাই ভালো আছি। আশা করি আপনি ভালো। বলেন আপনি যদি কি এই বিষয়ে কিছু বলবেন? ভাই আপনি বিউটিফুলি মানে দারুণভাবে এটা আম
এই যে উদাহরণটা আপনি দিলেন বা এই যে পুরো ব্যাপারটা যেভাবে সেট আপ করে আরকি উনাকে দেখালেন যে কেন এরকম মনে হইতে পারে, এটা আমার আর কিছু এড করার নাই। তবে আমি উনাকে যেটা বলতে পারি আরকি যে উনি আম না জেনেই আরকি নিজেকে নিজেই যেভাবে ডিসিভ করছেন আরকি, এইটা একটু পরে আমি উনাকে মানে দেখানোর চেষ্টা করব আরকি। নিজেকে নিজে কিভাবে প্রতারিত করছেন আরকি। প্রতারিত বলব না, মানে উনি তো আর ইচ্ছে করে করেন নাই আরকি। জাস্ট ওই যে জায়গাটা ভুল হইছে আরকি, আমি সেটা একটু পরে দেখায় দিব আরকি। আপনি আপনার যদি কিছু বলার থাকে আপনি শেষ করতে পারেন। না, আমার মোটামুটি শেষ। মারুফ ভাই, আপনার কি আমার মানে পয়েন্টের বিরুদ্ধে কিছু বলার থাকলে বলেন। না ভাইয়া, একদম পারফেক্ট অ্যান্সার, থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, সেটা হচ্ছে বোধহয় যে আরেকটা প্রশ্ন করেন। হ্যাঁ ইকবাল ভাই কি মাঝখানে কিছু বলবেন নাকি পরে বলবেন? আচ্ছা, ইকবাল ভাই বোধহয় পরে বলবে। আপনি বলেন তাহলে মারুফ ভাই। না, সরি আসিফ ভাই, আমি হ্যাঁ, এখনই বলি আরকি ওই আচ্ছা। আরেকটা প্রশ্নে যাওয়ার আগে। মারুফ ভাই, আপনি যখন মানে এসে ১ম এ যখন প্রশ্নটা করেছিলেন, আপনার কি মনে আছে আপনি এটা দিয়ে শুরু করেছিলেন যে আপনার কাছে মনে হয় যে এই ইউনিভার্স বা আমি ঠিক ইউনিভার্স কথা বলছেন কিনা ঠিক মনে নাই। হয়তোবা এই পৃথিবী বা সবকিছু যেভাবে এক্সিস্টেন্স বলেছি, হ্যাঁ? ইউনিভার্সও বলেছি, হ্যাঁ। ইউনিভার্স কথা বলেছেন যেটা খুবই অর্গানাইজড মনে হয়, তাই না? মনে হয় এরপরে আপনি প্রশ্ন করেছেন সেখান থেকে আরকি যে এটা তাহলে বেসিক্যালি যে প্রশ্নটা ছিল এটা তাহলে অর্গানাইজ কে করলো? এই যে দেখেন আপনার কাছে মনে হয়েছিল যে এটা অর্গানাইজ। এরপরের প্রশ্নটা দেখেন আপনি কিন্তু ধরে নিয়েছেন যে এটা অর্গানাইজ, ঠিক না? হ্যাঁ, রাইট। এই যে এইখান থেকে যে জাম্পটা যেটা আপনার কাছে মনে হয়েছে যে এটা কেউ অর্গানাইজ করে দিয়েছে, এটা কিন্তু কোনো প্রমাণ না, তাই না? এটা অ্যাকচুয়ালি আ হ্যাঁ, হ্যাঁ, এটা মনে মনে হওয়া। রাইট। মনে হওয়া কিন্তু। তো এটা যদি আপনি প্রমাণ করতে পারতেন যে কোনো না কোনোভাবে এটা অর্গানাইজড, তখন আপনি সেই প্রশ্নটা করতে পারতেন যে অর্গানাইজড এটা কিভাবে হলো? তারপরেও কিন্তু আপনি করতে পারেন না এই প্রশ্নটা যে কে করে দিল? আপনি বলতে পারেন যে অর্গানাইজড এটা কিভাবে হলো? হ্যাঁ? তারপরে যখন আপনি হ্যাঁ, প্রমাণ করবেন যে সেখানে কোনো একটা আম চিন্তাশীল সত্তার আছে আরকি, আপনার ইনভলভমেন্ট আছে, তখন আপনি প্রশ্ন করতে পারেন এটা কে? কিন্তু দেখেন আপনি কিন্তু সেই মনে হওয়া থেকে ডিরেক্টলি আপনি চলে গেলেন যে এটাকে তাহলে কে করলো? তো এই মাঝখানে যে ব্যাপারগুলো এগুলোর কিন্তু কোনো আ যে জিনিসগুলো দরকার এগুলো কিন্তু আপনার কাছে নাই। তাই না? রাইট ভাইয়া। বিষয়টা হচ্ছে যে আমি যেভাবে থিংক করছিলাম তখন ওইটা রাইট মনে হচ্ছিল। এখন যখন আসিফ ভাই আমাকে বুঝায় দিল যে হ্যাঁ, ইট ইস অলসো এ পসিবিলিটি। সো আমি তো এখন এইটাকেও ইগনোর করতে পারতেছি না। সো এটা একটা ব্যালেন্স এ চলে আসছে। হ্যাঁ, সেটাই আরকি। তো আরেকটা ব্যাপার হচ্ছে কি দেখেন আপনি যেভাবে এই ন্যাচারাল যে phenomenon যেগুলো আরকি, এই phenomenon গুলো আপনি ব্যাখ্যা করতেছেন। ব্যাখ্যা ঠিক না, হ্যাঁ, ব্যাখ্যাই বলা যায়। মানে ডিসক্রাইব করতেছেন যে শব্দগুলো দিয়ে, হ্যাঁ? যে শব্দটা আপনি ব্যবহার করছেন organize, রাইট? এটা বলছেন না? হ্যাঁ, বললাম যে আমাদের অ্যারেঞ্জড এত হ্যাঁ, অর্গানাইজড, রাইট? হ্যাঁ, ব্যালেন্সড whatever. আমাদের কাছে আ আমরা যখন এই শব্দগুলো ব্যবহার করি আপনি দেখবেন যে যখনই আমরা বলি যে এই কাজটা খুবই অর্গানাইজড ওয়েতে হইছে বা ওই আ জিনিসটা খুবই সুন্দরভাবে ডিজাইন। দেখেন এই শব্দগুলোর সাথে কিন্তু যে জিনিসগুলো জড়িত সেটা হচ্ছে যে কেউ না কোনো না কোনো চিন্তাশীল সত্তা ইচ্ছা করে ওই কাজের যে বৈশিষ্ট্যটা আরকি যেটার কথা আপনি বলতেছেন, সেই বৈশিষ্ট্যটা বেসিক্যালি আপনার মানে এড করেছেন আরকি। এরকম তো কোনো উদাহরণ নাই যে অর্গানাইজড কিন্তু কোনো অর্গানাইজার নাই। এরকম আমাদের কাছে কি কোনো উদাহরণ আছে সেরকম? না, এটা ওই যে জাস্ট লাইক ধর্মকে যেভাবে বিশ্বাস করা, এটাকে বিশ্বাস করতে চাচ্ছি আমি। না যেটার কোনো সেটাই প্রুফ অবশ্যই, অবশ্যই মারুফ ভাই সেটাই। আমি আমি জাস্ট দেখাতে চাচ্ছি আরকি যে আমরা নিজেদের আমরা যখন এই ধরনের চিন্তাভাবনা করি, কিভাবে আমরা নিজেরা নিজেকেই ডিসিভ করি আরকি। এই যে এই শব্দগুলো ব্যবহার করে। সো আমরা যখনই কিনা দেখতেছি যে সূর্য প্রতিদিন এদিক থেকে উঠতেছে ওদিকে যাচ্ছে এবং এই ঘটনাটাকে যখন আমরা অর্গানাইজড বা ডিজাইন বলে ব্যাখ্যা করব, সাথেই কিন্তু আমরা নিজের অজান্তে আমরা যদি নাও চাই, নিজের অজান্তে কিন্তু ওই যে ওখানে ডিজাইনার ঢুকিয়ে দিয়েছি, ঠিক না? এই শব্দটা ব্যবহার করেই। রাইট। যখনই আমরা বলব যে এটা দেখো কত সুন্দর একটা ডিজাইন। আমরা নিজের সাবকন্সিয়াস মাইন্ডে আমরা অলরেডি একটা ডিজাইনার সেখানে ঢুকিয়ে দিয়েছি। এখন জাস্ট মিলানো সারপ্রাইজ। আরকি। হ্যাঁ? এখন জাস্ট মিলানো আমরা আ আরো এখন হবো আরকি। মানে এই জিনিসটা তে কনভিন্সড হওয়ার জন্য, হ্যাঁ?
কোনো প্রমাণ ছাড়া কনভিন্সড হওয়ার জন্য যা দরকার যে এনভায়রনমেন্ট ওইটা আমরা তৈরি করে ফেলছি ডিজাইন বলেই। সো আপনি যখন প্রথমে এসে বলছেন যে অর্গানাইজড, হ্যাঁ, অর্গানাইজড, আপনি কিন্তু কোনো ধরনের প্রমাণ ছাড়া এটা ধরে নিচ্ছেন যে অর্গানাইজড, ঠিক না? আর অর্গানাইজ ধরে নেওয়া মানেই হচ্ছে আপনি সেখানে একজন অর্গানাইজারকে বসাতে চাচ্ছেন। সো এই যে ইয়েটা প্রসেসটা যেটা, এইটা আপনি অনেকে হয়তো বা জেনে শুনে করে অন্য কাউকে কনভিন্স করার জন্য, যে কিনা হয়তো বা খুব একটা কেয়ারফুল না, হ্যাঁ, ধরতে পারবে না। আর অনেকে ধরেন বিশ্বাস করতে চায় এবং নিজের অজান্তে সে এই ধরনের শব্দগুলো ব্যবহার করে আর কি, আমি বলবো যে নিজেকে অনেকটা প্রতারিত করে আর কি, মানে ডিসিভই করে। সো হ্যাঁ, একটু কেয়ারফুল থাকলে পরে তাহলে আপনি ব্যাপারটা ধরতে পারবেন। বাট আসিফ ভাই যেটা বললেন যে এই ঘটনাগুলো জাস্ট একটা ঘটনার, হ্যাঁ, প্রতিক্রিয়া হিসেবে আরেকটা ঘটনা, আরেকটা ঘটনার প্রতিক্রিয়া হিসেবে আরেকটা ঘটনা, এরকম করে একটা চেইন অফ ইভেন্টস, হ্যাঁ, হইছে বলেই আমরা ওই একদম লাস্ট ইভেন্টটাতে মানে আসছি। এবং এসে আমরা মনে করতেছি যে এই ইভেন্টগুলো না হইলে পরে তো কোনোভাবে আমি আসতে পারতাম না। দেয়ারফর কেউ না কেউ এটা নির্ধারণ করে দিয়েছে আরকি। এই ইয়েটা আপনার এই চিন্তা, এই ধরনের চিন্তাধারাটা ভুল আরকি। আমাদের সমস্যাটা কি জানেন? আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা মানে বিশাল একটা এই যে আসিফ ভাই যে উদাহরণটা দিলেন, এটা কিন্তু আমাদের আ মানে কয়েক মাসের মধ্যে আপনি সেই জিনিসটা দেখতে পারবেন, বা ১ বছর বা ২ বছরের মধ্যে আপনি সেটা দেখতে পারবেন যে কোন একটা জায়গায় গর্ত হয়ে গেছে, সেখানে পানি, এবং আ ১ বছর পরে সেখানে ব্যাঙ বা অন্য কোন ধরনের প্রাণী এখানে আ আসা শুরু করছে। এটা আপনি সাথে দেখতে পারবেন। কিন্তু এই মহাবিশ্বের কথা যখন আপনি চিন্তা করেন, কিংবা ধরেন আমাদের পৃথিবীর কথা আমরা চিন্তা করি, কিংবা প্রাণীকুল যখন চিন্তা করি, এই টাইমলাইনটা কিন্তু ব্যাপক, তাই না? মিলিয়ন আপনার বছর। রাইট, বিলিয়নস রাইট। as a matter of fact. তো ওই এতগুলা ইভেন্ট, এত লম্বা টাইমলাইন ধরে হইছে, এই জিনিসটা আমাদের জন্য চিন্তা করাটাই আসলে খুবই মানে ইনটুইটিভ না আরকি। বুঝতে পারছেন? স্বাভাবিক না। এই কারণে আমরা মানে ওই শর্টকাট খোঁজার চেষ্টা করি। যে কেউ এসে ফুট করে হো বলছে আর হয়ে গেছে এরকম। হ্যাঁ? এই ব্যাখ্যাটা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়। কারণ ওই অন্য ব্যাখ্যাটা অনেক বেশি আপনার কঠিন, চিন্তা করাটাও কঠিন আরকি। সো আপনি এভাবে চিন্তা করছেন, আসিফ ভাই যেটা বললেন, যে চিন্তা করাটা আসলে স্বাভাবিক। honestly যেহেতু আপনি কিউরিয়াস, আপনি উত্তরটা খুঁজতেছেন। বাট বেসিক্যালি আমি যেটা বললাম সেটাই হইছে আরকি আপনার ক্ষেত্রে। এবং আমরা প্রায়ই দেখি সেটা আসলে। তো হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম মানব ভাই। ভাইয়া। আচ্ছা হ্যাঁ, মারুফ, ভাইয়া, আপনি আমি আপনার একটা যদি আর কিছু বলার সেকেন্ড থাকে একটা তাহলে কথা, বলতে পারেন। হ্যাঁ, ছোট্ট একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই ভাই। আমি আ আ জাস্ট একটা ইয়ে করি, সেটা হচ্ছে যে বিশ্বাস ইজ নট ইকুয়াল টু প্রমাণ। হ্যাঁ? মানে আমরা বিশ্বাস করি, বা আমার বাবা বা ১৪ গোষ্ঠী বা আ আগে থেকে হয়ে আসছে, হুম। ইজ ইট নট ইকুয়াল টু প্রমাণ। হ্যাঁ? এই বিষয়ে যদি আপনি কিছু একটু বলতেন। মানে আমি কিছুটা জানি, আপনার কাছ থেকে আরো শুনতে চাচ্ছি। এটা তো আমরা সবাই জানি। বিশ্বাস তো প্রমাণ থাকলে তো আর বিশ্বাসের দরকার পড়ে না। যদি আমার কাছে প্রমাণই থাকে কোনো কিছুর, তাহলে আবার বিশ্বাস করতে যাবো কেন? না, তাহলে তো আমি এটা জানি। কেন বললাম? তখন সেটা জ্ঞানের রাইট। অংশ হয়ে যায়। যখন আমরা একটা কিছু জানি, যখন আমরা মানে জানি মানে হচ্ছে আমি প্রমাণ পেয়েছি, তার মানে আমার ওইটা জ্ঞানের অন্তর্ভুক্ত হয়েছে। যদি জ্ঞানের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে তো আর সেটা বিশ্বাসের প্রয়োজন নাই ভাই। পৃথিবী গ্রহটা গোলাকৃতি। উপর থেকে উপর এবং নিচে একটু চাপা আছে। আ পা অনেকটাই কমলালেবুর মতো। এই জিনিসটা আমরা জানি। এই জিনিসটা আমার বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। আ এই জিনিসটা সম্পর্কে আমি নিশ্চিত। এবং পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে এটাও আমি জানি। এই বিষয়ে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। বিশ্বাস করার প্রয়োজন হয় সেই জিনিসগুলা, যে জিনিসগুলা সম্পর্কে আমার কনফিউশন আছে, বা যে জিনিসগুলার সপক্ষে শক্তিশালী কোনো প্রমাণ নাই, যেটা এখনো জ্ঞানে পরিণত হয়নি, সেই জিনিসগুলা সম্পর্কে বিশ্বাস স্থাপনের দরকার আছে। যেমন কেউ ভূতে বিশ্বাস করে, কেউ জিনে, কেউ মা কালীতে, কেউ আল্লায়, কেউ শিবে, কেউ জিউসে। এই জিনিসগুলাতে বিশ্বাসের প্রয়োজন পড়ে। কিন্তু যে জিনিসগুলো আমরা জানি সেখানে বিশ্বাসের দরকার পড়ে না। ভাইয়া, যেমন আমাকে অনেকে একটা কথা বলছে যে, ধর্মটা বিশ্বাসের ব্যাপার। এটা নিয়ে কোনো প্রশ্ন করো না। এটা নিয়ে আসলে অ্যা এই কি বলে? যত কম ইয়ে করবো, ঘাঁটবা তত ভালো। এটা বিশ্বাসের বিষয়। তো আমার কাছে মনে হয় যে আমি অন্ধের মতো কেন বিশ্বাস করব প্রমাণ ছাড়া? এইটাই ছিল আরকি আমার পয়েন্টটা। আমি অ্যান্সার পেয়ে গেছি ভাইয়া। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন মারুফ ভাই। আপনি দেখেন, আ আপনি যারা আপনাকে এই কথাটা বলে যে ধর্ম হচ্ছে বিশ্বাসের ব্যাপার, আপনি তাদেরকে যদি প্রশ্ন করেন অন্য ধর্ম সম্পর্কে, তারা আপনার কাছে কি মনে হয় তারা কি বলবে? মানে ওই ধর্মের অন্য ধর্ম সত্যতার ভুল, ব্যাপারে অন্য আরকি। ধর্মের সব ভুল।
রাইট। তো তারা কি এটা তাকে আরে তাকে ইকবাল ভাই কি বলেন? অন্য ধর্ম তো সম্পূর্ণ অযৌক্তিক ভাই। এগুলা তো বিজ্ঞান বিরোধী ভাই। এগুলা তো যুক্তিতে কিভাবে সম্ভব বলেন? আ যিশু ঈশ্বর, ঈশ্বরও ঈশ্বর আবার হলি গোস্টও ঈশ্বর। এটা কি যুক্তিতে আসে ভাই? কি 1 + কন 1 আর না + 1 কন ভাই? = 1 হয়। তো ওই সময় হাস্যকর কিন্তু বিষয়। আপনি সমস্ত যুক্তি পাবেন এবং আমাদের বিজ্ঞানের সাথে কেন মিলে না, বিভিন্ন ধরনের আর্গুমেন্ট আপনি পাবেন কেন ওই ধর্মটা অন্য ধর্ম আরকি এটা কেন মিথ্যা বা এটা কেন বিশ্বাস করা যাবে না। অথচ আপনার নিজের ধর্মের ক্ষেত্রে কিন্তু সেটা তখন তারা খাটাবে আরকি। এর থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে, তারা যে যুক্তিটা দিচ্ছে ধর্মের তাদের ধর্ম কেন সত্য বা আপনার ধর্ম কেন সত্য এটার পক্ষে which is basically আরকি যে আসলে প্রমাণ নাই, এমনি বিশ্বাস করতে হবে। এইটাই একটা আপনার অযৌক্তিক আ মানে অযৌক্তিক স্ট্যান্স হতে পারে আরকি। যারা নিজেরাই সেই একই যুক্তিটা অন্য ধর্মের ক্ষেত্রে সে গ্রহণ করবে না। সো আপনারাও সেই যুক্তিটা quote unquote যুক্তিটা গ্রহণ করার কোনো যৌক্তিক কারণ নাই আসলে। এটা আর ভাইয়া বেসিক্যালি আমি করা চলে হয় আপনি যাওয়ার আগে যাতে প্রশ্ন না করেন। এই জাস্ট এটা এনশিওর করার জন্য। আপনাকে কনভিন্স করার জন্য যে আ যে প্রশ্ন না করাটাই বেটার। কারণ তারা ভালো করেই জানে যে আপনি যে প্রশ্নগুলো করবেন এগুলোর কোনো উত্তর নাই এবং এগুলোর যদি উত্তর আপনি যদি না পান লাইকলিহুড খুবই বেশি যে আপনি উত্তর হয়তোবা এটা দিতে পারে বিশ্বাসই না করবেন। দেখেই তো এটা বলে যে মেনে নাও, বিশ্বাস না করে সেটাই ফেলো বলতে এটা। চাচ্ছি। তারা ভালো করে জানে এবং আপনার সম্ভাবনাটা আরকি আপনি বের হয়ে যাওয়ার, আপনি এটা বিশ্বাস না করার সম্ভাবনাটাই অনেক বেশি এবং সে কারণেই এটা যে শুধুমাত্র যে আপনাকে যাকে প্রশ্ন করছেন তারা বলতেছে তা না। কিছু ধর্মের অংশই এটা যে প্রশ্ন করা যাবে না। আ কিংবা as a matter of fact প্রশ্ন না করে সেটাকে বিশ্বাস করা এই জিনিসটাকে একটা ভার্চু হিসেবে মানে এটা একটা মানে ইয়ে করার মতো মানে প্রেইজ worthy একটা ব্যাপার। সেলিব্রেট করার মতো একটা ব্যাপার। এইরকম একটা পর্যায়ে নিয়ে গেছে। আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় লেখা থাকে faith is a virtue কিংবা ধরেন ইসলামে ঈমান শক্ত করা এই যে জিনিসটা এটার উপর যে এত emphasis এটার উপর যে এত জোর এগুলা কেন? কারণ এই জিনিসগুলোর মানে যে জিনিসগুলো নিয়ে প্রশ্ন হয় আরকি মানুষের মনে প্রশ্ন আসে সেগুলোর যৌক্তিক উত্তর এদের কাছে নাই। এরা ভালো করেই জানে। থ্যাংক ইউ ভাইয়া। আর আমি একটা কথা বলে বের হয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে আসিফ ভাইয়া এবং আপনারা যারা লাইভ করেন প্লাস আপনাদের সাথে যারা এই কাজগুলো করে আমি সবার কাছে কৃতজ্ঞ। কারণ আমি ২০২২ সালে অন্ধকার থেকে মুক্তি পাইছি। আপনাদের কথাগুলো বেশ অনেক বছর শুনতাম। তো আমি খুব হ্যাপি এখন। যদিও আমার ফ্যামিলি এটা জানে না। তারা এটা হবে না। বাট থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেক কষ্ট করে একটা কাজ করতেছেন, যেটা আসলে আমাদের অনেক কাজে আসতেছে। থ্যাংক ইউ সো মাচ।